নন্দীগ্রামে এই বুদ্ধবাবু একই ভেবেছিল, এমন মারবো সব ঘরে ঢুকিয়ে দেবো, কিন্তু কি করে তার গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ। সে যে ডাক দিয়েছিল আমরা চৌরঙ্গি অবরোধ করব, সেটাও তো গণতান্ত্রিক মুভমেন্টে অ্যালাউ আছে, সেটা তো মানুষ করতে পারে, পুলিশ তার সঙ্গে আলোচনা করে তুলে দেবে। কিন্তু এই যে অপমান করা আলোচনা হলো, আমি এর জন্য একটাও পুলিশকে দায়ী করছি না, এই পুরোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছে। ভাবছি এরা বাচ্চা ছেলে নতুন পলিটিক্সে এসছে, এমন মারবো লকআপে তুলে নিয়ে যাবো আর জেলে পুড়ে দেবো, এসব ভয় মানে বাড়ি চলে যাবে। কিন্তু আপনারা দেখছেন এনবিটিভি, আর এই মুহূর্তে আমরা এনবিটিভির ক্যামেরাতে পেয়েছি এনবিটিভির ডিএনপির চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ মোল্লা। আজ আমরা জেনে নেব ইমতিয়াজ আহমেদ মোল্লার কাছ থেকে যে রাজ্যে যেভাবে আমরা দেখলাম পলিটিক্যাল দল আইএসএফ তার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যেভাবে একের পর এক কলকাতাতে রানী রাসমণিতে যে সভা চলছিল, সেই সভাতে যেভাবে তার কর্মীদের মারা হলো এবং জেলে ঢোকানো হলো, সেই সঙ্গে একজন বিধায়ক তাকে টানতে টানতে লালবাজারে টেনে নিয়ে যাওয়া হলো। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে 10 দিন তাকে পুলিশ কাস্টাডিতে, অর্থাৎ নওশাদ সিদ্দিকীর ঘোষিত প্রোগ্রাম, সমস্ত রাজনৈতিক দলের যেমন ঘোষিত প্রোগ্রাম থাকে, ঠিক নওশাদ সিদ্দিকী সেইভাবে আইএসএফ এর প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে একটি ঘোষিত প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে আমরা দেখলাম যে ভাঙড় থেকে শুরু হয়েছে তার কর্মীদের মার, এবং সত্যি নওশাদ সিদ্দিকী সে একদম প্রকাশ্য সেখানে গিয়ে তার কর্মীদের নিয়ে ফিরেছে, মার খেয়েছে, হয়তো গাড়িও ভাঙচুর হয়েছে। তারপরে ধর্মতলাতে যে চিত্র ঘটলো কম বেশি আপনারা দেখেছেন, সবাই জানে। কি বলবেন একজন বিধানসভার বিধায়ক, আইএসএফ এর চেয়ারম্যান, একমাত্র বিধায়ক, তাকে যেভাবে টানতে টানতে নিয়ে গেল, দেখা গেল না যে তার কাছে যে প্রচুর কর্মী ছিল তাকে ছাড়িয়ে নেবে বা এ করবে, পুলিশ যদি মনে করতে হয় ডেকে নিয়ে যেতে পারতো। এটা কি বলবেন, মানবাধিকার লঙ্ঘন হয়েছে না কি ঘটেছে, অ্যাকচুয়ালি কি বলবেন এ বিষয়ে? দেখুন, এটা বাংলার লজ্জা, সমস্ত সীমাই লঙ্ঘন হয়েছে, শুধু মানবাধিকার লঙ্ঘন হয়নি। এবং এইটা এখন পশ্চিমবাংলার 10 কোটি মানুষের কাছে এটা পরিষ্কার, এই যে পূর্ব পরিকল্পিত একেবারে সাজানো ঘটনা। কারণ কোনো দল, বিশেষ করে একটা ছোট্ট দল, এরা তো আরএসএস এর মতো বিজেপির মতো সন্ত্রাসী দল নয়, এটা মানবতাবাদী দল, এবং যার নেতৃত্বে একজন ধর্মপ্রাণ মানুষ আছে, যারা বাংলায় কখনো কোনো ক্রাইমের সঙ্গে জড়িত না, এবং তারা তাদের দলের প্রতিষ্ঠা দিবস পালন করবে, তারা কি সেইখানে তারা অস্ত্র এসে দাঙ্গা করবে? এইটা পুরো সাজানো ঘটনা। এখন পুলিশ যা বিবৃতি দিচ্ছে বা তৃণমূলের নেতারা যা বিবৃতি দিচ্ছে, এরা পশ্চিমবাংলার একটাও মানুষ এদেরকে বিশ্বাস করবে না। কারণ এরা বলছে এরা নাকি বোমা নিয়ে, অস্ত্র নিয়ে, মেশিন নিয়ে এখানে এসেছিল। অস্ত্র নিয়ে, মেশিন নিয়ে কেউ প্রতিষ্ঠা দিবসে আসে নাকি? আর এখানে এর আগে একটা মনে রাখবেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী একসময় কলকাতার বুকে বড় সমাবেশ করেছিল, সেখানেও একটা বিশেষ বাহিনী ঢুকে গন্ডগোল করেছিল, লাইনের মধ্যে গাড়ি চালিয়ে দিয়েছিল, গন্ডগোল হয়েছিল। তারপরে সিদ্দিকুল্লাহ চৌধুরীর ওই তখন জমিতুল হিন্দের উপরে অনেকগুলো কেস দেওয়া হয়েছিল। তো এই কেস দেওয়ার পর তাকে নেস্তানাবুদ করে ভয় দেখিয়ে শেষে তৃণমূলে টেনে আনা হয়। তাহলে কি নওশাদ সিদ্দিকী কি গ্যারেজ করার জন্য ওকে ফাঁসানো হচ্ছে? কারণ নওশাদ সিদ্দিকীর কোনো ক্রাইম রেকর্ড নেই। সেই নওশাদ সিদ্দিকীকে বলছে নাকি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, রাজধানীর বুকে এসে সন্ত্রাস করেছে। তাহলে ওইটা কি 21 তারিখে হঠাৎ রাজধানী হয়ে গেল, নাকি ব্রিটিশদের সময় থেকে ওটা দেশের রাজধানী ছিল? এইখানে কি সভা সমাবেশ হয়নি, নাকি এর আগে পুলিশ লাঠিচার্জ হয়নি? এই হঠাৎ করে রাষ্ট্রীয় সম্পদ এবং এটা রাজ্যের রাজধানী, এটাকে এমন করে বলা হচ্ছে যে রাজ্যের রাজধানীতে ওরা প্রতিষ্ঠা দিবস পালন করেনি, কোনো সন্ত্রাসী কার্যকলাপ করেছে। এইটা পুরোপুরি সাজানো মিথ্যা ঘটনা, পুলিশ পুরোপুরি মিথ্যা ঘটনা বলছে, এবং এটাকে কেউ বিশ্বাস করবে না। মানে ওদের কথা যদি বিশ্বাস করতে হয়, তাহলে আরাবুল কায়দার এরা হচ্ছে সমাজসেবী, আর পীরজাদা নওশাদ সিদ্দিকী হচ্ছে ক্রিমিনাল, সন্ত্রাসী। এইটাই এরা বলতে যাচ্ছে, এবং তার ইনভেস্টিগেশনের জন্য লোক পুলিশ পিছিয়ে যাচ্ছে, তার তদন্ত চাইবে। তো এইটা ডাহা মিথ্যে কথা। এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, এত বড় ভুল করবে? একটা বাচ্চা ছেলে 27-28 বছরের এক এমএলএ, প্রথমবার জীবনে দল করেছে, প্রথমবার এমএলএ হয়েছে, তাকে আটকানোর জন্য পুরো শক্তি লাগিয়ে দিয়েছে। সেইখানে শুভেন্দুকে চেম্বারে ডেকে চা খাওয়ানো, সে আবার তার চরণ স্পর্শ করে আশীর্বাদ নিচ্ছে। ঝালমুড়ি খেয়ে বাবুল আজ তার মন্ত্রী হয়েছে, কাল পুরনো মন্ত্রী আবার যে নতুন মন্ত্রী হবে। তো এই বিজেপির লোকরা যারা পুলিশকে মেরে ঠ্যাং ভেঙে দেয়, গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়, তারা কেউ সন্ত্রাসী নয়। মোহন ভাগবত ভালো মানুষ, মোদি ভালো মানুষ, অমিত শাহ ভালো মানুষ, তাদের সঙ্গে গোপন আলোচনা হয়। আর নওশাদ সিদ্দিকী পশ্চিমবাংলার জন্য একটা থ্রেট হয়ে গেছে, অশান্তি হয়ে গেছে, রাজ্য মনে হয় সন্ত্রাসবাদের মুখে দাঁড়িয়ে আছে, অতএব তাকে হাঁটকাতে হবে। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় একদম ন্যাকেড হয়ে গেলেন। বাচ্চা বাচ্চা ছেলেরাও বুঝছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা রাজনৈতিক লড়াই নাকি সাম্প্রদায়িক হিংসা আচরণ উনি প্রতিপালন করালেন। একটা বাচ্চা ছেলের প্রতি এত আক্রোশ কেন? আমি বলবো এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের সব থেকে বড় ভুল। এবং আজকে প্রত্যেকের সিম্প্যাথি নওশাদ সিদ্দিকীর সঙ্গে, প্রত্যেকের ভালো
ভালোবাসা নওশাদ সিদ্দিকীর সঙ্গে, যার মধ্যে একটু হৃদয় আছে, বিবেক আছে, সে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষী সাব্যস্ত করবে। আর দেখুন এই ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় নীরব বসে আছে। এইটা কেমন মুখ্যমন্ত্রী যে রাজধানীর বুকে এত বড় একটা অত্যাচার হবে? আরে তার পুলিশ যদি ভুল করে তাহলে তিনি বলুন না। তাহলে এটা তো প্রমাণ করছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্লুপ্রিন্টে পুলিশ এই কাজটা করছে, তা নাহলে তিনি এইভাবে চুপচাপ বসে থাকতে পারে। সরকারি আইনজীবী ওখানে বলেছে যে দাঙ্গা করতে এসেছিল নওশাদ সিদ্দিকী, প্রকাশ্য ভিডিও আছে আমাদের কাছে, তিনি বলেছেন দাঙ্গার ছক ছিল, দাঙ্গা করতে এসছে। তাহলে অর্জুন সিং তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে কাকিনাড়াতে যে অশান্তি, তাহলে সেটাও দাঙ্গা হিসেবে তাকে অ্যারেস্ট করা হয়নি। বাবুল সুপ্রিয় যেভাবে আসানসোলে ইমামের ছেলেকে খুন করা হলো, হত্যা হলো আরএসএস এর পক্ষ থেকে, সেটাও দাঙ্গা নয়। তাহলে নওশাদ সিদ্দিকী এখানে প্রতিষ্ঠাতা দিবসে দাঙ্গা করতে আসলো, কি বলবে না? দেখুন এইটা তো এখন উলঙ্গ হয়ে গেছে। আরএসএস এর একটি শাখা তৃণমূল আর একটি শাখা বিজেপি, এদের মধ্যে যে বুজুম বন্ধুত্ব রয়েছে, গভীর সেটেলমেন্ট রয়েছে, তা নাহলে তিনি দিল্লিতে গিয়ে মাঝে মাঝে গিয়ে অমিত শাহর সঙ্গে ক্লোজ ডোর মিটিং কেন করেন? এখানে বাবুল সুপ্রিয়কে ডেকে, বাবুল সুপ্রিয় তো ওনার ছাত্র, ওনার ক্লাসেই তৈরি হয়েছে। আপনি বলুন আজকে রাষ্ট্রীয় সম্পত্তির ধ্বংসের কথা হচ্ছে, আজকে সন্ত্রাসবাদের কথা হচ্ছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এই অর্জুন সিং তথা এই মদন মিত্র সবাই মিলে যেদিন বিধানসভার ভিতরে ফার্নিচারগুলো ভাঙা হচ্ছিল, এই দিনে ওই রাষ্ট্রীয় সম্পত্তির ষষ্ঠী পূজা হচ্ছিল, তাহলে ওইটাকে কি বলবো? এদের মুখে এই কথা মানায়? আজ পর্যন্ত নওশাদ কখনো কোনো ক্রাইমের সঙ্গে জড়িত? ওর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? ও তো আজকে এই প্রবল সন্ত্রাসের বিরুদ্ধে যেখানে সিপিএম কংগ্রেস দাঁড়াতে পারেনি, সেখানে নওশাদ জিতিয়েছে। এইটাই কি তার অপরাধ যে কোনো মূল্যে অঙ্কুরে বিনাশ করতে হবে? যে আমাদের এটা বলতে বাধ্য হচ্ছি, বিজেপির ৭৭টা এমএলএ জেতার পরেও শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দল ছুটরা দলে ফিরতে পারে, এবং উনি ঝাঁকে ঝাঁকে বিজেপির নেতাদেরকে দলে নিয়েছেন, আপ্যায়ন করেছেন, যত্ন করছেন, এবং এখনো পর্যন্ত বিজেপির কোনো এমএলএ যারা প্রকৃত দাঙ্গা করেছে, মানুষ হত্যার কথা বলেছে, হুমকি দিয়েছে, তাদেরকে ১ ঘন্টার জন্য অ্যারেস্ট করতে পারেননি। নওশাদকে বিনা দোষে, বিনা প্ররোচনায়, নওশাদ কি হুমকি দিয়েছিল? আরাবুলকে গ্রেপ্তার না করলে, কারণ আরাবুল নিরীহ মানুষের অত্যাচার চালাচ্ছিল, কেস সাজাচ্ছিল, ওর গাড়ি ভাঙচুর করেছে, ওর গ্রেপ্তারের দাবিতে গণতান্ত্রিক আন্দোলন বলেছে, পথ অবরোধ করব, ধর্নায় বসবো, এবং বলেছে কোনো গাড়িতে একটা টোকা মারা চলবে না। এর থেকে শান্তিপূর্ণ অবস্থান কি হতে পারে? এবং তার বিনিময়ে তার সঙ্গে কথা বলবে, আলোচনা করবে। আমরা দেখি পথ অবরোধ হয়, আশ্বাস দেওয়া হয়, দাবি মেনে নেওয়া হবে, ওর বিরুদ্ধে আমরা কেস করব, প্রতিশ্রুতি দেওয়া হয়, তারপরে বুঝিয়ে বুঝিয়ে তুলে দেওয়া হয়। কি ডাইরেক্ট অ্যাকশন, কোনো জলকামান নয়, কোনো টিয়ার গ্যাস নয়, কোনো আলোচনা নয়। টিভিতে আমরা প্রত্যেকে দেখেছি। এবং এইরকম নির্মম মানে প্রতিহিংসা পরায়ণ পুলিশ আমি দেখিনি। সিপিএম এর মিটিং হয়, বিজেপিরও হয়, আমরা থেকে দেখেছি দৌড় করায়, লাঠিচার্জ করে, কিন্তু এইভাবে ঘিরে হাজার হাজার জুতো পড়ে আছে, ছেলেরা তো আমি দেখেছি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে। এগুলো দেখলে কষ্ট হয়। এই মুখ্যমন্ত্রী কি উন্মাদ হয়ে গেছে? যার মাত্র একটা এমএলএ, শুধু তার হারানোর ভয়, সে হারাতে পারে নওশাদ ভাঙরটুকু। মুখ্যমন্ত্রী তো পুরো পশ্চিমবাংলা হারাতে পারেন। এবং আজকে যে বীজ বপন করলেন, এই যে একটা কমিউনিটিকে কোণঠাসা করে এই মারা, ষড়যন্ত্র করা, তাকে জেলে পোড়া, তাহলে একটা কমিটির মধ্যে একটা ভয়, একটা ক্ষোভ, একটা হিংসা উনি ঢুকিয়ে দিচ্ছেন, যে মানে এই দেশের শাসক আমাদের শত্রু। এই যে বিশ্বাসভঙ্গ হচ্ছে, এই যে বীজ বপন হচ্ছে, ভিতরে যে ঘৃণা তৈরি হচ্ছে, এটা তো কালকে ভয়ঙ্কর পরিণতি হতে পারে। এই হিংসা মানুষকে মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া রাষ্ট্রের দ্বারা, এটা খুব দুঃখজনক, হতাশাজনক। পশ্চিমবাংলা অন্তত এই হিন্দু মুসলমানের ভেদাভেদ ছিল না। উত্তরপ্রদেশে কি হয়, বিহারে কি হয় আপনারা ছাড়ুন, কিন্তু পশ্চিমবাংলায় রাষ্ট্রশক্তি মানে আরএসএস এর মতো আচরণ করছে, ঘিরে মারছে। মানে এমএলএ কে এরকম, এখন পর্যন্ত কোনো এমএলএ কে অ্যারেস্ট করেনি। এই এমএলএ কে, আরে অনেক সন্ত্রাসী আছে, অনেকে আফিম যারা গাঁজা সাপ্লাই করছে, কে গরু সাপ্লাই করছে, ইডি এসে ধরেছে, কিন্তু মুখ্যমন্ত্রী কাকে অ্যারেস্ট করেছেন এখন পর্যন্ত? মুখ্যমন্ত্রী কারোর উপরে কোনো অ্যাকশন নেননি। একমাত্র নওশাদ সিদ্দিকীকে উনি পেলেন যে এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, এবং এই সব কিছু দেখার পরে উনি চুপ করে বসে আছেন। তো আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এবং এই যে পক্ষপাতিকমূলক ব্যাপার, যে বিজেপি আরএসএস কে সংরক্ষণ দেওয়া, তাদের অস্ত্র ট্রেনিং হলেও পুলিশ পাহারা দেয়, আর এইখানে একটা শান্তিপূর্ণ অবস্থানকে পুলিশ অ্যাকশন দেখানো হচ্ছে, এটা পশ্চিমবাংলার 10 কোটি মানুষের পিঠে না চাবুক মারা হচ্ছে, মাথায় ডান্ডা মারা হচ্ছে, তাদেরকে আতঙ্কিত করা হচ্ছে। এইটা মানুষ মেনে নেবে না। মানে কোনো রাষ্ট্র যখন যায় না, নওশাদের ক্ষমতা নেই যে মমতাকে ফেলে দিয়ে রাষ্ট্র ক্ষমতা বা এই পশ্চিমবঙ্গের মসনদ দখল করে নেবে, এখন সেই সময় তো আসেনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে এই গদিচ্যুত করার জন্য নিজেই ব্যবস্থা করছেন। মানুষের মনে এই সরকারের প্রতি ঘৃণা জন্মাচ্ছে, কারা কাউকে না কাউকে আনবে, কিন্তু এত অত্যাচার মানুষ বরদাস্ত করবে না। আমরা যেটা দেখেছি ওপেন সেই জায়গায় দাঁড়িয়ে, যে নওশাদ সিদ্দিকীকে যখন পুলিশ ভ্যানে তোলা হচ্ছিল, তার সঙ্গে হয়তো 4 থেকে 5 জন তাকে ঘিরে ধরে রেখেছিল। পুলিশ চাইলে তাকে তুলে নিয়ে, পুলিশ ঘিরে তাকে ডেকে নিয়ে যেতে পারতো, কিন্তু একজন বিধায়ক
যেভাবে রাস্তায় ফেলে তাকে লাঠি মারতে দেখা গেছে, কোনো কোনো পুলিশ যেভাবে লাঠির গোঁজা মারতে দেখা গেছে, এমনকি তার সে মুসলিম ঘরে জন্ম বিলং করে এবং ফুরফুরা শরীফের ভাই সাহেব হিসাবে, পীরজাদা হিসাবে তার মাথায় টুপিও ছিল, কিন্তু পুলিশ তার সৌজন্য কোনো দেখালো না, টানতে টানতে নিয়ে গেল। এটা কি বলবেন আপনি? পুলিশ নর্মালি এরকম করে না। পুলিশ তার ডিউটি সম্বন্ধে যথেষ্ট অবগত, কোন প্রোফাইলে লোকের সঙ্গে কেমন বিহেভিয়ার করতে হবে সেটা জানে। আমরাও পুলিশের সম্মুখীন অনেকবার হয়েছি, আমাদের সঙ্গে অনেকবার ইন্টারাকশন হয়েছে, আলোচনা হয়েছে, কখনো কখনো আমাদের কাস্টাডিতেও নেওয়া হয়েছে। কিন্তু এইটা উপর থেকে নির্দেশ না থাকলে কখনো সম্ভব না। আমরা হয়তো পুলিশকে দেখছি, পুলিশকে তিরস্কার করছি, কিন্তু পুলিশকে দিয়ে এই অন্যায় কাজগুলো করানো হচ্ছে। এর পিছনে একটা বড় ষড়যন্ত্র রয়েছে এবং আমি তো এই বিষয়ে স্বয়ং মুখ্যমন্ত্রীকে দায়ী করছি। তার অনুমতি ছাড়া একটা বিধায়কের কলার তুলে নিয়ে, আমি তাকে পীরজাদা হিসাবে এখানে দেখছি না। সে একজন রাজনৈতিক নেতা, সে একটা বঞ্চিত মানুষের সমাজের প্রতিনিধিত্ব করছে, সে একটা দলের চেয়ারম্যান এবং এই গণতান্ত্রিক দেশে তার রাজনৈতিক আচরণের পূর্ণ স্বাধীনতা এবং অধিকার তার আছে। সেইখানে পুলিশ কি করে তার গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ? সে যে ডাক দিয়েছিল আমরা চৌরঙ্গি অবরোধ করব, সেটাও তো গণতান্ত্রিক মুভমেন্টে অ্যালাউ আছে, সেটা তো মানুষ করতে পারে, পুলিশ তার সঙ্গে আলোচনা করে তুলে দেবে। কিন্তু এই যে অপমান করা আলোচনা হলো, আমি এর জন্য একটাও পুলিশকে দায়ী করছি না। এই পুরোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছে। ভাবছি এরা বাচ্চা ছেলে, নতুন পলিটিক্সে এসছে, এমন মারবো, লকআপে তুলে নিয়ে যাবো আর জেলে পুড়ে দেবো, এসব ভয় মনে হয় বাড়ি চলে যাবে। কিন্তু মুখ্যমন্ত্রী মনে হয় বড় ভুল করছে। নন্দীগ্রামেও এই বুদ্ধবাবু একই ভেবেছিল, এমন মারবো, সব ঘরে ঢুকিয়ে দেবো। নন্দীগ্রামে কাণ্ডটা হয়েছিল, আগুন কিন্তু পুরো বাংলায় জ্বলেছিল। এখানেও কিন্তু ওই একই হবে। এই ভাঙড়ের আগুন আর এই যে ধর্মতলার আগুন, এটি কিন্তু বাংলার 10 কোটি মানুষ দেখছে। মানুষ কিন্তু কখনো সীমাহীন অত্যাচার অন্যায়কে বরদাস্ত করবে না। পুলিশ অনেক অন্যায় করে, গুন্ডা বদমাইশ সব দলে থাকে, অনেক শাসক দলের অনেক অত্যাচার থাকে, কিন্তু এইটা একেবারে সাজিয়ে পরিকল্পনাভাবে সরকার যেভাবে করছে, আমি একেবারে সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করছি। তার নির্দেশিকা ছাড়া এই কাজ হতে পারে না। আপনি দেখলেন তা ওই বকটুইতে হত্যাকাণ্ড হলো, কাকে অ্যারেস্ট করেছিল সরকার? এতগুলো কাণ্ড হয়েছিল, আনিস কাণ্ড হয়েছিল, আনিস কাণ্ডের বিচার চাইতে চাইতে আমাদের গলা শুকিয়ে গেল, তার মায়ের চোখের জল শুকিয়ে গেল, তার বাবার চোখের জল শুকিয়ে গেল চিৎকার করতে করতে। পেল কি বিচার? আর এইখানেই যেন সব থেকে বড় সন্ত্রাসবাদীকে পেয়ে গেছে। পুরো পশ্চিমবাংলার সন্ত্রাসের মূল কাণ্ডারি মনে হয় নৌশাদ সিদ্দিকী। এই কথাটা শুনলে না লোক থুতু করবে, লোক ঘৃণা করবে, এই কথা কেউ বিশ্বাস করবে না। ভাঙড়, মুখ্যমন্ত্রী জানেন যে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা পলিটিক্যালভাবে যেটা দেখছি যে ভাঙড় যেন অভিভাবকহীন হয়ে পড়েছে। একাধিক নেতা কে কার কথা বলবে, কে কার কথা শুনবে, এ বিষয়ে আপনি কি বলবেন? এটা কি মুখ্যমন্ত্রী ছেড়ে রেখে দিয়েছে ওই অশান্তিটা বাঁধানোর জন্য? বারবার ভাঙড়ে অশান্তি, বারবার বোম্পিং, বারবার অস্ত্র পাওয়া যাচ্ছে, বারবার অশান্তি হচ্ছে। তারপরেও সেখানে তিনি বলেছিলেন 294টা বিধানসভায় আমাকে দেখে ভোট দিন, কিন্তু ভাঙড়ে হেরে যাওয়ার জন্য এখনো গাইডলাইন হিসাবে কাউকে লিডার করে দেওয়া হয়নি, একাধিক লিডার, যার জন্য বারবার অশান্তি হচ্ছে। কি বলবেন এই রাজনৈতিক বিশেষজ্ঞ হিসাবে এবং আপনি একজন পলিটিশিয়ান হিসাবে এই বিষয়টা কি জানাবেন? দেখুন, এটা খুব নোংরা রাজনীতি। আপনি পুরো পশ্চিমবাংলার যদি ম্যাপ ঘেটে দেখেন, আপনি কালিয়াচকে, সুজাপুরে, মোথাবাড়িতে আপনি সন্ত্রাস দেখবেন, ক্রিমিনাল রাজ দেখবেন, আপনি মগরাহাটে দেখবেন, এখন ইদানিং জয়নগরে শুরু হয়েছে, আপনি ঘুটিয়ারিতে দেখবেন, আপনি ক্যানিং পূর্বে দেখবেন, আপনি ভাঙড়ে দেখবেন। যেখানেই মুসলিম সংখ্যাধিক্যতা থাকে সেখানে মুসলিম ডনগুলোকে পাওয়ারফুল করা হয়, পুলিশের ব্যাকিং দেওয়া হয়, যাতে মুসলিমদের মেরে কেটে গুড়িয়ে দেওয়া হয়, যাতে কোনো ভদ্রলোকের বাচ্চা রাজনীতির ময়দানে না আসে, ক্রিমিনাল রাজ কায়েম করা যায়। এইটা বামফ্রন্ট করেছিল, এইটা কংগ্রেসের যুগ তো আমরা দেখিনি, এটা এখন তৃণমূল করছে। মানে আমাদের আরএসএস কিছু করতে পারে না। আমাদের যেখানে মুসলিম আধিক্য সেই জায়গায় সন্ত্রাস বেশি এবং সেইটা মুসলিম ক্রিমিনালদের দিয়েই করানো হচ্ছে, তাদের ফুল ব্যাকিং দেওয়া হচ্ছে। আপনি দেখুন এত লুট তরাজ, মার্ডার, খুন যা কিছু হয়, একটা কেসও হয় না, ধরাও পড়ে না। সেইখানে প্রকাশ্যে ভাঙড়ে বলছে, আরাবুলরা বলছে নৌসাদকে তো এখানে ঢুকতেই দেবো না। আপনি ভাবুন একজন ইলেক্টেড লিডার গণতান্ত্রিক দেশে, তাকে বলছে এলাকায় ঢুকতেই দেবো না, এবং তার জেতার পর কতদিন পর্যন্ত এলাকায় ঢুকতে পারেনি। সে গেলে গাড়ি ঘিরে আন্দোলন শুরু হয়, পুলিশ তখন বলে তাড়াতাড়ি আপনি এলাকা ছেড়ে চলে যান। এটা কি শান্তির রাজত্ব কায়েম করেছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়? এটা মানুষ দেখবে না? তাহলে একজন বিধায়ক নওশাদ সিদ্দিকী, তার যদি এই দশা হয়, তাকে পরিষ্কার বলছে এলাকায় ঢুকতে দেবো না, তাহলে যারা বলছে তারা কত ভদ্রলোক, গণতন্ত্রপ্রেমী, তারাই আবার বলছে আমাদের পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে। যারা এমএলএকে, জেতা এমএলএকে বলছে এলাকায় ঢুকতে দেবো না, তারা ভদ্রলোক, তারা নিজেদেরই পার্টি অফিস জ্বালিয়ে তারা এরকম সাজানো গেম খেলছে। এখান থেকে বোমা পাওয়া, ওখান থেকে গাঁজা পাওয়া, এই গল্প আমাদের কাছে পুরনো হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় পৃথিবীর বুকে আজ পর্যন্ত কোনো স্বৈরাচারী শাসক টিকে থাকতে পারেনি, তাদেরকে যেতেই হয়, এবং যারা যায় তাদের নিজের অপরাধের জন্য যায়।
নৌসাদের ক্ষমতা নেই, আইএসএফ এর ক্ষমতা নেই এই বাংলার মকসদকে দখল করার। এই মুহূর্তে অন্তত তারা নতুন, তারা রাজনীতি শিখছে, সেই শক্তি নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাবে তার নিজের দোষে এই সন্ত্রাস, লাগামহীন সন্ত্রাস এবং অন্যায়ের জন্য। আজকে বাংলার টেলিভিশন চ্যানেলের দৌলতে টাকার পাহাড় বেরোনোর থেকে, গাঁজার পাহাড় বেরোনোর থেকে, কার বাড়িতে কত গাড়ি, কার বাড়িতে কত ঘনিষ্ঠ বান্ধবী, এই সবই বেরিয়েছে। খাতা কাগজে, সাদা কাগজে চাকরি পাওয়া আর অশিক্ষিত লোকগুলোকে চাকরি দেওয়া টাকার পাহাড় দিয়ে, এমনকি 4th ক্লাস স্টাফ পিওনের চাকরিও বিক্রি হয়, টোটাল জিনিসটা বিক্রি হয়, তার নমুনা মানুষ দেখছে। আমাদের বলার কিছু নেই। আসলে এই সরকার একেবারে ভঙ্গুর হয়ে গেছে, ভিতর থেকে ভেঙে চুরমার হয়ে গেছে। এবং এই জায়গায় নৌসাদকে মেরে ভাবছেন উনি হয়তো বাকি লোককে উনি খুশি করে দেবেন, যেমন যোগী করে, মোদি করে। মাঝে মাঝে মুসলমানদেরকে পেটানো হয়, ভাবে যে হিন্দুরা খুব খুশি হয়ে যাবে। কিন্তু এটা বাংলা, এখানে হিন্দু মুসলমান বলে না, অন্যায়ের প্রতিবাদ মানুষ করবেই। এই বামফ্রন্ট যখন ক্ষমতার চরম শিখরে ছিল, 235-এর অহংকার ছিল, সেখানে বুদ্ধবাবুর নিজের পাপের ফল, বামফ্রন্টের নিজের পাপের ফল আজ তারা শূন্য হয়েছে। এটা ইতিহাস বারবার বলেছে, যে শাসক অত্যাচারী হবে তাকে কিন্তু মানুষ শেষ কথা বলবে, সরিয়ে দেবে। কিন্তু শ্রীমতী বন্দ্যোপাধ্যায় মনে হয় আমি ভাবছেন যে আমি অনেক বড় অভিনেত্রী, আমি সবাইকে ভুলিয়ে দেবো, সত্যিকে মিথ্যা করে দেবো, রাতকে দিন করে দেবো, কেউ বুঝতে পারবে না। কিন্তু নিয়তি এটাই যে অত্যাচারী শাসককে যেতেই হয়। বিজেপিও যাবে, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মোদির হাত ধরে আছেন, উনিও যাবেন, এটাতে কেউ আটকাতে পারবে না। আমি একটা ছোট্ট সংগঠন করি, আমার মূল বার্তাই হচ্ছে সম্প্রীতি এবং শান্তি। আমরা যে দল করি দিশা নির্ণায়ক পথ, আমাদের এলাকায় কোনো হিন্দু মুসলমান ভেদাভেদ নেই, কোনো বোমা নেই, গুলি নেই, লাঠি নেই, পুলিশের অ্যাক্টিভিটি কিছু নেই। আমরা এইটা স্থাপন করতে চাই। কিন্তু শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় শাসক হয়ে তার দলের নেতাদের বাড়ি বোম ব্লাস্ট হয়ে উড়ে যায়, আর বলে এখন নৌসাদ সিদ্দিকী বোম বাঁধছে, বোম জোগাড় করছে। এটা কি কেউ মানুষ বিশ্বাস করবে? বোম কারা বাঁধে, বোমা কারা মারে, কাদের বাড়ি উড়ে যায়, কাদের বাড়ি থেকে টাকার পাহাড় বেরোয়, এগুলো মানুষ দেখছে, বুঝছে, শুনছে। অতএব মিথ্যা কখনো চিরস্থায়ী হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের এটা ব্লান্ডার এবং সব থেকে বড় ভুল। এখনো উনি লাগাতার ভুল করে চলছেন। আমি একটাই বলবো, লাগাম দেন, এখনই আপনার বাহিনীকে থামান, পুলিশকে নিয়ন্ত্রণ করুন, আর শান্তির পথে হাঁটুন। মানুষের ভালোবাসা নিয়ে আপনি এসছেন, কিন্তু মানুষের ঘৃণা নিয়ে আপনাকে যেতে হবে যদি আপনি না থামেন। আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে ফুরফুরা শরীফে তিনি একাধিকবার গেছেন এবং পীরজাদারা বিভিন্নভাবে দাবি করছেন যে আমাদের দোয়া নিয়েছেন, মানুষের কাছে সেটা বলেছেন যে আমি ফুরফুরার দোয়া নিয়েছি। এবং আলিয়া মাদ্রাসা যে আন্দোলন বামফ্রন্টের বিরুদ্ধে ছাত্ররা করছিল, সেখানে তিনি বসেছেন তাদের দাবি মেটাবেন বলে, মুসলিম সেন্টিমেন্টাল করে মুসলিম ভোট নিয়েছেন এবং বারবার ফুরফুরা শরীফে গেছেন। এবং ফুরফুরা শরীফের কোনো এক পীরজাদাকে তিনি ইনডাইরেক্ট ভাবে তা প্রচার করতেও আমরা দেখেছি। কিন্তু আজকে সেই ফুরফুরা শরীফের একজন মাত্র ছেলে, সে যখন রাজনীতিতে নেমেছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তাকে ধরে যেভাবে মারা হলো, এতে কি এফেক্ট পড়বে বা ফুরফুরা শরীফে কি আগামী দিনে উনি দোয়া চাইতে যেতে পারে? কি ভাবছেন আপনি? দেখুন, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সবই পারেন। উনি যখন ইচ্ছা মন্দিরে যেতে পারেন, মসজিদে যেতে পারেন, পুজো করতে পারেন, নামাজ পড়তে পারেন, সবই পারেন। প্রয়োজনে উনি পায়ে পড়ে যাবেন, আবার প্রয়োজনে লাথি মেরে দেবেন। উনি তো বলেছেন দুধেল গায়ে লাথি খেতে হয়, অতএব উনি দরকার হলে লাথি খাবেন। এখনো ওনার কিছু পোষ্য ওইখানে ফুরফুরায় আছে পীরজাদা, তারা ওনাকে আমন্ত্রণ করবে, সম্বর্ধনা দেবে, সবই দেবে। কিন্তু বাংলার মানুষ কারো নয়। আর এই যে ধর্মীয় আবেগ রাজনীতি মিক্স করা হচ্ছে, এইটা বাংলায় ছিল না। এই ধর্মের রাজনীতি, এইটা সব থেকে ভয়ঙ্কর হয়েছে। আপনি ফুরফুরায় যাবেন কি যাবেন না, এটা আপনার ব্যাপার, ঠিক আছে? বাংলার মানুষ আপনাকে বিকল্প হিসেবে বেসেছিল বামফ্রন্টের সন্ত্রাস থেকে বাঁচার জন্য, কিন্তু আপনি তার থেকে ভয়ঙ্কর সন্ত্রাস করেছেন এবং ওদেরই ক্রিমিনালগুলোকে এমএলএ বানিয়ে আপনি ক্ষমতায় বসিয়েছেন। তো এইটা আপনি নিজেই বলেন গুন্ডা কন্ট্রোল করেন, কিন্তু এখন মনে হয় কন্ট্রোল করতে পারছেন না, নাকি ছুট দিয়েছেন। খালি মুসলিম এলাকাগুলোতেই সন্ত্রাস হচ্ছে। আপনি দেখুন অমুসলিম এলাকাগুলোতে এই পরিমাণ সন্ত্রাস নেই। যেমন দেখুন পার্থ চলে গেছে বা আরো যারা জেলে আছে, সেই এরিয়াতে কোনো সন্ত্রাস নেই। কি বলবেন আপনি? এটাই তো বিষয়। উনি আরএসএস সঙ্গে বোঝাপড়া করে চলছেন, মোদি অমিত শাহর সঙ্গে বোঝাপড়া করে চলছেন। এই দেখুন না, পঞ্চায়েত ইলেকশনের আগে যে ওনাকে 45 লক্ষ ঘরের টাকা পাঠিয়ে দিল। যদি এত বিবাদ, দেশের টাকা নেই, 211 লক্ষ কোটি টাকা দেনায় ভারতবর্ষ ডুবে আছে, এই সময় মোদি কেন টাকা দিয়ে দিল? এই টাকা নিয়ে যেমন উনি ওই রাজনীতি করবেন, তেমন আবার কিছু মানুষকে প্রলোভন দিকে ঘর দেবো বলে তাকে আকৃষ্ট করবেন। তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত উনি মজবুত করে দিলেন। কিন্তু শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি এই পাচ্ছি না, ওই পাচ্ছি না। তাহলে 45 লক্ষ ঘরের টাকাটা কত কোটি টাকা বলুন তো? তাহলে সেই টাকাটা দিল কেন? ওতে বোঝাপড়া তো পরিষ্কার। যদি জাকির হোসেন শিল্পপতির বাড়িতে রেড হতে পারে, তাহলে অভিষেকের বাড়িতে রেড হয় না কেন? শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি 35টা প্লট আছে, তার তো ইডিএসি ইনভেস্টিগেশন করছে না। কোথায় এয়ারপোর্টে কার ব্যাগ থেকে সোনা পাওয়া যাচ্ছে, তাদের ধরা হচ্ছে না। তো
পিকচার ক্লিয়ার, এটাতে কোনো আর লুকাছুপির ব্যাপার নেই, এইটা পুরো যোগসাজগ চলছে। আর মোদিও জানে 2024 পর্যন্ত শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখতে হবে, এবং এই নৌসাদের উপরে আক্রমণ এটা বোঝা যাচ্ছে এখানে শুধু বিজেপি আর তৃণমূল থাকবে। এই পথের কাটা হয়ে গেছে একটা এমএলএ নৌসাদ, এইটাকে কোনো রকমে শেষ করতে হবে, এর জায়গাটাকে তছনছ করে দিতে হবে, ভাঙড়কে ভেঙে চুরমার করে দিতে হবে, এইটা ব্লুপ্রিন্ট। কিন্তু আমি বললাম না, আগুন এটা ব্যাকফায়ার করবে, ভাঙড়টাকে ধ্বংস করতে গেছে, পুরো বাংলায় এর এফেক্ট পড়বে। বাংলার মানুষ কিন্তু চোখ খুলে তাকিয়ে আছে, তারা কিন্তু দেখছে বুঝছে, এবং তারা কারো নয়। ফুরফুরা শরীফের পীরজাদারা সব এক কাট্টা হোক, তারা মিটিংয়ে বসেছেন এবং তারা আগামী দিনেও বার্তা দিয়ে যাচ্ছে এর বৃহত্তর আন্দোলন হবে। আপনি কি এদের সঙ্গে থাকবেন, সমর্থন করবেন এই অন্যায়ের বিরুদ্ধে? না দেখুন, এটা তাদের পারিবারিক ব্যাপার। আমি নৌসাদকে পীরজাদা হিসাবে দেখি না, আমি একজন পলিটিশিয়ান হিসেবে দেখি। এবার তার পরিবারের লোক তার পরিবারের সন্তানের উপরে যদি আঘাত আনে, তারা প্রতিক্রিয়া জানাবে, প্রতিবাদ করবে, তাদের কর্মসূচি, তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই, আবার থাকার কোনো প্রয়োজনও নেই, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি একটা অন্যায় হয়েছে একজন এমএলএর উপরে, একজন জনপ্রতিনিধি এবং একটা দলের চেয়ারম্যানের উপরে অন্যায় হয়েছে, আমি তাকে একজন বাংলার নেতা হিসাবে দেখি, এবং সেই হিসাবে এই ঘটনার আমি ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। ওদের পারিবারিক ব্যাপারটা ওরা কি করবে ওরা দেখবে।